প্রেস ক্লাবে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধায় শহীদ মিনারে রাতভর অবস্থান। আজ থেকে সারা দেশে কর্মবিরতি। নির্বাচনে পরিবার থেকে 2 আসনে মনোনয়ন চান বিএনপির প্রভাবশালীরা, যোগ্যতা প্রমাণে মরিয়া নতুনরা। জনপ্রতিনিধি না থাকায় ভেঙে পড়েছে রাজশাহী সিটির কার্যক্রম। ময়লার স্তূপ আর যানজটে নাকাল নগরবাসী। এবং পটুয়াখালীতে অতিবৃষ্টি ও তাপ প্রবাহে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি গালিব ইবনে রিয়াজ। জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। প্রতিবাদে আন্দোলনরতরা আজ থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সময় এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতারা শহীদ মিনারে গিয়ে সংহতি জানিয়ে বলেন, নির্দিষ্ট সময় পর পর আমলাদের বেতন বাড়লেও শিক্ষকদের বেতন বাড়াতে যত গড়িমসি সরকারের। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। রোববার চাকরি জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কর্মসূচির এক পর্যায়ে তাদের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে প্রেস ক্লাব থেকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন একাধিক শিক্ষক কর্মচারী। কর্মসূচি থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে পুলিশ জানায়, সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতেই তারা ছত্রভঙ্গ করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। আপনারা তো বললেন যে সবাই মিলে আমরা চলে যাবো, তাহলে অর্ধেক থাকলো কারা? বোঝানোর চেষ্টা করছি, মাইকিং করছি, আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পারি আপনার পুরো একবারে বন্ধ হয়ে গেছিল। এরপর প্রেস ক্লাব ছেড়ে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে 500 টাকা দিয়ে বস্তিতেও কি পাওয়া যাবে না, বাসা পাওয়া যাবে না। 500 টাকার একটা পরিপত্র জারি করছে, যেটা আমাদের জন্য খুব অপমানজনক। শিক্ষকরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং শিক্ষক সমাজ ফুঁসে ওঠে। এদিন বিকেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবির প্রতি সংহতি জানাতে শহীদ মিনারে আসেন হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা। খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। এ সময় প্রেস ক্লাবে শিক্ষকদের ওপর পুলিশের হামলায় নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমলাদের বেতন ভাতা বারবার বাড়ে। উপদেষ্টারা বিদেশে চিকিৎসা নেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা নিয়ে গড়িমসি করছে সরকার। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা। এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মাইনে নিব না। পরে শিক্ষক নেতারা বলেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চলবে। সোমবার থেকে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। সবার মোহনা হবে শহীদ মিনার ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় শিক্ষকদের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন মেঘমোল্লার বসু। বারবার করে এখানে আসছেন, বারবার করে আক্রান্ত হয়েছে। রাব্বি হোসেন,
এখন ঢাকা। আসন্ন নির্বাচনে এক পরিবার থেকে 2 আসনে বিএনপির মনোনয়ন চান অন্তত ডজন খানেক পরিবার, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই চান জোড়া প্রতিনিধিত্ব। নতুন প্রজন্মের প্রার্থীরা বলছেন পরিবারের প্রভাবমুক্ত থেকে যোগ্যতা প্রমাণ দিতে চান তারা। আর বিএনপির নীতি নির্ধারকরা বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিবার নয়, বিবেচিত হবে নিজস্ব জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। যেখানে পরিবার মানে নেতৃত্বের বৈধতা আর রক্তের সম্পর্ক মানেই অধিকার, যেখানে সাধারণের চোখে সব ক্ষেত্রে চাচা মামার প্রভাব একই সাথে অবধারিত বিষয় এবং সামাজিক সমস্যাও বটে। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা পরিবারতন্ত্রকে শুধু একটি সমস্যা নয় বরং ঐতিহাসিক বাস্তবতা হিসেবেও দেখছেন। আমাদের সামনে আসন্ন নির্বাচনে এমন বাস্তবতা, গণমাধ্যমের শিরোনাম, এক পরিবার থেকে 2 আসনে বিএনপির মনোনয়ন চান যারা। এখন টিভির খোঁজ, অন্তত ডজন খানেক পরিবারের জোড়া প্রতিনিধিত্ব চান ত্রয়োদশ সংসদে। একই পরিবারের বিএনপির 2 নির্বাহী কমিটির সদস্য মীর শরাফত আলী সপু ও মীর নেওয়াজ আলী মুন্সিগঞ্জ ও ঢাকার 2টি আলাদা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রশ্ন, এটি সংকট নাকি সম্ভাবনা বাড়াবে? 2 ভাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি তাকে ফেল করাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাহলে কি আপনি ডিসকাস করাবেন যে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জাতীয় পার্টি, এক ভাই বিএনপি, এটা ভালো হবে না ওইটা ভালো হবে? আমি যদি আপনার সেই মেধা তালিকায় উত্তীর্ণ হই, আপনি তো কোনো অবস্থাতে আমাকে বাদ দেওয়া সম্মুখীন হবে না যদি পাবলিক চায়। আমাদের 2 ভাই আমরা যার যার যোগ্যতায় এসেছি, যার যার শ্রম দিয়েই আমরা কোনো আজকে এই পর্যায়ে আসছি। তো সেই জন্য দল যেটা ভালো মনে করবে সেটাই করবে, সেটাই আমরা মেনে নিব। কারণ আমার দল বৃহৎ দল, এ দলে অনেক আছে, সবারই ত্যাগ আছে। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগের পরিবার থেকেও 2 জন করে মনোনয়ন প্রত্যাশী। দলটির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তানরাও মনোনয়ন চান। তবে বাবার পথ ধরে রাজনীতিতে আসলেও নিজেদের স্বতন্ত্রতা ধরে রেখে রাজনীতির মাঠে প্রমাণ দিতে চান তারা। দীর্ঘদিন যাবৎ তৃণমূলের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করে আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা হয়েছে এবং আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে দলের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে চাই। বাবার পরিচয় কি আমাকে হেল্প করে? অবশ্যই করে, হ্যাঁ, এবং রাজনীতি আসতে আমাকে অবশ্যই সহযোগিতা করেছে। কিন্তু ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কনস্টিটিউয়েন্স যারা, তাদের সমস্যাগুলো বোঝা এবং তারা আমাকে একজন ইন্ডিভিজুয়াল, আমার বাবার সন্তান হিসেবে না, আমাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কীভাবে দেখে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে সাথে তাদেরকে মনোনীত করার মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবে না বলেও মনে করেন তরুণ এই নেতারা। আমার বাবার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক যোগ্যতা এবং নেতাকর্মীদের সাথে সে সম্পর্কের কারণে আমি মনে করি না যে এখানে অন্য কেউ বঞ্চিত হবে বা জনগণ আমাকে সমর্থন করছে বলে আমি মনে করি। কনসিয়াসলি চিন্তা করে রাজনীতিতে আসি নাই, হ্যাঁ, অনেকটা নিজের অজান্তেই এলাকায় কাজ করতে 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 রাজনীতি জুড়ে যাওয়া। তারপরে ধীরে ধীরে আমি আমার কাজের পরিসরটা বাড়িয়েছি এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন যে দেখো, রাজনীতি করতে চাও মাঠ থেকে উঠে আসতে হবে, তৃণমূলকে বুঝতে হবে। তো সেটাই করার চেষ্টা করছি। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনা করা হবে। তবে পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় হওয়াটাকেও দল অযোগ্যতা হিসেবে দেখছেন না। যারাই মনোনয়ন পাবে তারা শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সেটা অযোগ্যতা হবে না। তাদের রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হবে, জনপ্রিয়তা বিবেচনা করা হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, তার মেধা, প্রজ্ঞা, তার অবদান, এগুলো সবকিছু বিবেচনা করা হবে। শুধুমাত্র পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে তার রাজনৈতিক অযোগ্যতা হতে পারে না সেটা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ এবং মির্জা আব্বাস, সালাহুদ্দিন আহমেদ ও ইকবাল হোসেন মাহমুদ টুকুর সহধর্মিণীরাও মনোনয়ন প্রত্যাশী। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গতরাত 1টার দিকে এই উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছোড়াছড়ি শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিচ্ছন্ন নগরী হিসেবে শুধু দেশেই নয়, একসময় আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি অর্জন করেছিল রাজশাহী মহানগরী। তবে জনপ্রতিনিধি না থাকায় ভেঙে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম, যেখানে সেখানে জমে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ মহল্লাবাসী। তার উপর যানজটে প্রতিনিয়তই নাকাল হতে হচ্ছে তাদের। পরিচ্ছন্ন নগরীর এমন বিবর্ণ চেহারায় ক্ষুব্ধ নাগরিক সংগঠনগুলো। রায়হানুল ইসলামের তোলা ছবিতে মারুফ হাসানের রিপোর্ট। সবুজের সতেজতা, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন সড়কার, পদ্মা পাড়ের নগরী হিসেবে খ্যাত রাজশাহী। তুলনামূলক কম ধুলাবালি থাকায় নির্মল বাতাসের শহরও বলা হতো রাজশাহীকে। তবে সে অবস্থায় পড়েছে ভাটা। সড়কে পড়ে থাকছে বর্জ্য, সড়ক ও ড্রেন মেরামত না হতেই উধাও হয়েছে স্ল্যাব। এবার অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে নগরীর পথঘাট। সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী ভোগান্তি বাড়াচ্ছে নগরবাসীর। নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। রাস্তায় উঠতে লাগলে গাড়ি ঘোড়া পড়ে যায়, ধরেন ভেঙে চলে যায়, গাড়ির সমস্যা হয়। এটা ধরেন কেউ দায়িত্ব লয় না। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা সংস্কার করে এই এলাকার মানুষদের সুবিধা করার জন্য। এমনকি স্বাস্থ্যসেবা, ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি ক্ষেত্রে সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এখানকার যে নাগরিক সুবিধাগুলো রয়েছে ওগুলো কোনোটাই সঠিকভাবে নাগরিকরা পাচ্ছেন না। যেমন আমরা এটাও শুনেছি যে রাজশাহী সিটি কর্পোরেশন যে নাগরিকত্ব সনদপত্র বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যেগুলো সিটি কর্পোরেশন সরাসরি প্রোভাইড করে, এই সেবাগুলো পেতে অনেক সময় লেগে যাচ্ছে এবং একটা ট্রেড লাইসেন্স বা এই যে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো প্রায় 15 দিন 20 দিনও পর্যন্ত সময় নিচ্ছে। এখন এই 2-3-4 বছরের মধ্যে দেখছি যে ময়লা নিয়ে যাওয়ার, ময়লা অপারেশন করার একটা অনীহা প্রকাশ করেছে সিটি কর্পোরেশনের ব্যর্থতা, এটা মনে করি। নগর ভবনের পাশাপাশি সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় রাশিকের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের আন্তরিকতা প্রত্যাশা করেন নাগরিক সংগঠনের নেতারা। যে এই নগরীর মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তার কারণটা হচ্ছে যে কোনো মানুষ তার ট্রেড লাইসেন্সের জন্য গেলেও হয়রানি হতে হচ্ছে। কেউ মনে করেন ওখানে যে আপনার ট্যাক্স দিবে সেটাও বড় লাইন। জনসেবামূলক যে সমস্ত কার্যকলাপ হচ্ছিল সেগুলি আর তেমন নাই। কেমন যেন সবার মধ্যে একটা অনীহা প্রকাশ, কাজ করতে কেউ চায় না। সরকারি আমলারা দায়িত্ব রয়েছেন এবং এখন বিভিন্ন নানা রকম সংকট দেখা দিচ্ছে। বিশেষত দেখা যায় যে সেবার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বা নাগরিক অন্যান্য সেবার ক্ষেত্রে নানা রকম স্থবিরতা রয়েছে। পরিচ্ছন্নতার জন্য রাজশাহী একসময় দেশের অন্যতম শ্রেষ্ঠ নগরী ছিল। নগরবাসীর অভিযোগকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। যেহেতু এখন জনপ্রতিনিধি নাই, যারা এখন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন তারা কিন্তু সবাই সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে আছেন এবং তারা হলো একজন একটা ওয়ার্ড নাই, কয়েকটা করে ওয়ার্ড নিয়ে আছে। আমরা আশা করছি এবং আমরা চেষ্টাও করছি যে এটা যত দ্রুততম সময়ে রিকভারি করা যায় এবং ইনশাল্লাহ আমরা এটা করতে পারব। নগরবাসীকে 26টি জরুরি সেবা প্রদান করছে রাজশাহী সিটি কর্পোরেশন। তবুও প্রশাসনিক কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্ম সম্পাদন করার পরেও নাগরিক সেবার মান ফিরছে না বলে দাবি নাগরিক সংগঠনগুলোর নেতাদের। মারুফ হাসান, এখন রাজশাহী। পটুয়াখালীতে অতিবৃষ্টি ও তাপপ্রবাহে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। নদ নদী ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে ভেঙে পড়েছে উপকূলীয় অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গুরুত্বপূর্ণ সড়ক। চলতি বর্ষা মৌসুমে শত কোটি টাকার বেশি আর্থিক ক্ষতিতে পড়েছে বিভিন্ন খাত। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগে কমতে পারে ঝুঁকি। জসিম পারভেজের তথ্যছবিতে বিস্তারিত। উপকূলীয় জেলা পটুয়াখালীর প্রায় ৩,২২২ বর্গ কিলোমিটার এলাকার বেশিরভাগই সাগর ও নদ নদী বেষ্টিত। এখানকার সিংহভাগ মানুষ কৃষক ও মৎস্যজীবী হওয়ায় নদ নদীর তীরেই তাদের বসবাস।
তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি আর খরায় কমেছে স্থানীয় কৃষির উৎপাদন। এছাড়া সমুদ্র ও নদ নদীর অস্বাভাবিক পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে চরম হুমকির মুখে পড়েছে হাজারো পরিবারের জীবন জীবিকা। বিপর্যস্ত পরিস্থিতিতে দিশেহারা উপকূলের বাসিন্দারা। এমন অবস্থায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গবেষণাভিত্তিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। জোয়ারের অনেক পানি উঠতে যায়, বাচ্চারা স্কুল যেতে পারে না, রান্না করতে পারি না। রাস্তাঘাট বারবার বাঁধে, এই রাস্তা কিন্তু টিকেই রাখতে পারে না, কারণ এই শালা দিয়ে বাঁধে এগুলো থাকে না। যদি ব্লক দিয়ে বাঁধে তাহলে আমরাও কিন্তু রাস্তাটা টেকে। 3 শতাধিক কিলোমিটার বেড়িবাঁধের বাইরের পাশে যে সমস্ত জনবসতি আছে তাদের জীবন এবং আবাসস্থল এখন সংকটাপন্ন হয়ে উঠেছে। তো দুর্যোগ মোকাবেলায় সমন্বিত যে পদক্ষেপ সেটি আসলে আজও নেওয়া হয়নি। এখানটা অনেকটা গ্যাপ রয়েছে। লবণাক্ত পানির পরিমাণ দিনকে দিন বেড়েই চলছে এবং বিশেষ করে আমাদের বেড়িবাঁধগুলো বিভিন্ন জায়গায় ভাঙার ফলে সেখান থেকে লবণাক্ত পানিটা আমাদের জমি জমায় প্রবেশ করতেছে, ফলে মানুষের ফসলাদির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদিকে চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে পটুয়াখালীর প্রায় 242 হেক্টর রোপা আমন ক্ষেত নষ্ট হয়েছে। লাউ, করলা, লাল শাক সহ বিভিন্ন প্রকার শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে প্রায় 90 হেক্টর জমির। এছাড়াও 10 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয় অরক্ষিত অবস্থায় রয়েছেন উপকূলীয় বাসিন্দারা। জলবায়ু পরিবর্তনে আজকে অতিরিক্ত বৃষ্টি, আবার যদি দেখা গেছে বৃষ্টি না হয় তাহলে অতিরিক্ত খরা, সেই সময় আমাদের এখানে লবণ জাগে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বের হয়ে আসার জন্য, এর সাথে খাপ খেয়ে উপযোগী ফসল ফলানোর জন্য সবসময় একাজক করে ফসল উৎপাদনে নিজেদেরকে সম্পৃক্ত। এবার যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই যে সম্পদ রয়েছে এই সম্পদ ব্যবহার করি আমরা সর্বোচ্চ পরিমাণ কৃষি উৎপাদন নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস। প্রায় 8 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই বেড়িবাঁধগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করে এবং মেরামত কাজ বর্তমানে চলমান রয়েছে। তো অতি শীঘ্রই আমাদের মেরামত কাজ সমাপ্ত হবে। ঝড় জলোচ্ছ্বাসে চলতি বছর পটুয়াখালীতে প্রায় 5.5 কোটি টাকার কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার উপরে। এখন পটুয়াখালী। বগুড়ায় চড়া সবজির বাজার। বিক্রেতারা বলছেন আগাম শীতকালীন সবজি বাজারে না আসায় বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। যথিকা, বগুড়ার হাট বাজারগুলোতে বিগত বছরগুলোতে ঠিক এই সময়ে যে পরিমাণ সবজি বাজারে পাওয়া গেছে, এই বছর কিন্তু তার অর্ধেকেরও অনেক কম সবজি রয়েছে। এর কারণ হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সবজির যে গাছ সেগুলো নষ্ট হয়ে গেছে। সবজির চারা রোপণ করার পরপরই অতি বৃষ্টিপাতের কারণে সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। আপনি জানেন যে এবছর ভারী বৃষ্টিপাত হয়েছে বিগত বছরগুলোর চেয়ে, সেই কারণেই সবজির একটি সরবরাহ সংকট রয়েছে। এই সরবরাহ সংকটের কারণে সব ধরনের সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা বিগত বছরগুলোতে ঠিক এই সময়ে দেখেছি শীতকালীন সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম সহ বিভিন্ন শীতকালীন সবজিতে বাজার ভরপুর থেকেছে। তবে আজকের বাজারে আমরা এসে দেখেছি শুধুমাত্র শিম, বাঁধাকপি এবং বেগুন, সামান্য কয়েকটি সবজি ছাড়া কিন্তু শীতকালীন সবজিতে যে ভরপুর হয়ে ওঠে বাজার, তা কিন্তু হয়নি। আজকের বাজারে আমরা দেখেছি শিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। বগুড়ার বাজারগুলোতে পাইকারিতে পাল্লা হিসেবে বিক্রি হয়, প্রতি পাল্লায় 5 কেজি হিসাব করা হয় এবং প্রতি পাল্লা আজকের বাজারে বিক্রি হয়েছে 1000 টাকা। আর বাঁধাকপি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। যে বাঁধাকপি এই অন্যান্য বছর ঠিক এই সময়টিতে বাঁধাকপি 10 থেকে 20 টাকা কেজি বিক্রি হয়েছে, সেটি আজকের বাজারে 120 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা, বিভিন্ন প্রকার ভেদে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 40 টাকা, কচুরমুখী 20 টাকা প্রতি কেজি। মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। আর মরিচে একটি সুখবর রয়েছে, গেল সপ্তাহে মরিচ বিক্রি হয়েছে 300, 320 এমনকি 350 টাকা পর্যন্ত প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে। তবে আজকের বাজারে মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এই যে সবজির যে বাড়তি দাম, এই বাড়তি দাম যে কৃষক পাচ্ছেন, কৃষক লাভবান হচ্ছেন,
এমন কিন্তু নয়। কৃষক আসলে প্রতি বিঘায় যে উৎপাদন খরচ সেই খরচ ঠিকই করেছেন, তবে যে ফলন হওয়ার কথা সেই ফলন কিন্তু হয়নি, ফলন কমেছে, দাম বেড়েছে। সুতরাং এক ধরনের সামঞ্জস্যতা রয়েছে। ফলন বেশি হলে কম দামেও কৃষক লাভবান হন, কিন্তু এই বছর বেশি ফলন হওয়ার পর, অল্প ফলন হওয়ার পর দাম বেশি হওয়ার পরেও কিন্তু তারা খুব বেশি লাভবান হতে পারেনি। এছাড়া পাইকারি এবং খুচরা বাজারের একটি তারতম্য সবসময়ই থাকে, একটি ভেদাভেদ থাকে। আর এই যে পাইকারি বাজার, এই পাইকারি বাজারে যে দামে বিক্রি হয় তার চেয়ে কিন্তু দ্বিগুণ, কোনো সবজি 3 গুণ দামে বিক্রি হয়ে থাকে। এই সবজির যে একটি সিন্ডিকেট বলছেন ক্রেতারা, তারা বলছেন যে এই যে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দ্বিগুণ দাম থাকে, এটি তদারকি করা প্রয়োজন এবং সেই তদারকির মাধ্যমে সবজির বাজার কমানো প্রয়োজন মনে করছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়ার রাজাবাজার থেকে সবজির দরদামের সব শেষ খবর। জ্যোতিকা। বগুড়া থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইলিশ রক্ষায় এবার যুক্ত হলো বিমান বাহিনী। অবৈধ জাটকা শিকার বন্ধে জেলেদের গতিবিধি শনাক্তে আকাশ পথে বিশেষ অভিযান চালিয়েছে তারা। এ সময় বেশ কয়েকটি ট্রলার ও জেলেদের গতিবিধি শনাক্ত করে টহল হেলিকপ্টার। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। হেলিকপ্টারের ককপিট থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইটের আলোর নিশানা পদ্মা মেঘনার মোহনায় জেলেদের ট্রলারের দিকে। বিমান বাহিনীর চৌকস সদস্যদের লক্ষ্য ইলিশের ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে IN-82 সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর বিশেষ অভিযান। বাহিনীর সদস্যরা নাইট ভিশন গগলস ব্যবহার করে অবৈধ ইলিশ আহরণ ঠেকাতে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লৌহজং, শিবচর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ উপকূলে অভিযান চালায়। 1.5 ঘন্টার এ হেলিকপ্টার অভিযানে অসংখ্য সন্দেহভাজন ট্রলার চিহ্নিত করে রেডিও সংকেতের মাধ্যমে কোস্টগার্ডকে অবহিত করে বিমান বাহিনী। পরে চিহ্নিত স্থানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেয় কোস্টগার্ড। সাসপেক্টেড বোট পেয়েছি অলরেডি, আমাদের আকাশ থেকে আমরা কোঅর্ডিনেটগুলো কালেক্ট করে আমরা আমাদের ATC টাওয়ারের মাধ্যমে আমরা আমাদের কনসার্ন এজেন্সিকে জানিয়েছি এবং তারা ওখানকার যারা কোস্টগার্ড আছে যে ওই সেক্টর ওই জায়গাগুলোতে তারা ওখানে জানিয়ে দেবেন। এবং ইনশাল্লাহ যে সাবসিকুয়েন্ট ডেজে এটা আই বিলিভ যে আজকে আমরা যেটা করলাম এবং সাবসিকুয়েন্ট ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। বিশেষ এই অভিযানে যোগ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। বিমান বাহিনীর অভিযানের কারণে বিগত বছরের চেয়ে চলতি বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছর আমাদের এই অভিযান পরিচালনা হওয়ার ফলে দেখেছি আমরা অভিযানের শেষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জরিপ করেছিল, সেখান থেকে দেখা গেছে যে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। এটা ছিল আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে যে সমস্ত কার্যক্রম করেছি। এবার আমাদের এই যে বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হলো, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে 22 দিনের বিশেষ অভিযান চালানো হবে। জাওয়াদ মাহমুদ, এখন মুন্সিগঞ্জ। যশোরে আমনের ভরা মৌসুমে দেখা দিয়েছে সারের সংকট। ডিলাররাও সার সংকটের কথা বললেও কৃষি বিভাগের দাবি মজুত রয়েছে পর্যাপ্ত সার, যদিও মাঠের তথ্য বলছে প্রয়োজন মতো মিলছে না বিসিআইসি উৎপাদিত টিএসপি সার। একই অবস্থা ডিএপি ও এমওপি সারও। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদন। যশোর সদরের ফতেপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম শিমুল ডিলারের কাছে সার না পেয়ে অতিরিক্ত দামে সার কিনছেন খুচরা দোকান থেকে। তারপরও প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না টিএসপি সার, তাই আমন আবাদের ফলন নিয়ে শঙ্কায় তিনি। করে আমাদের ফসলের যেটা চাহিদা সেটা না দেওয়ার কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। শহীদুলের মতো একই অবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 জেলার সব কৃষকের। টিএসপি না পেয়ে ডিএমপি ব্যবহার করে উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। সার সংকটের জন্য সিন্ডিকেটকে দুষছেন অনেক কৃষকরা। এরা সার আইনে আমাদের দিচ্ছে না, গোপনভাবে গোডাউন করে সারকে পাবলিককে হয়রানি করাচ্ছে, যা সার নেই। আমার ধানের ফলন অত্যন্ত খারাপ হয়ে গেছে ভাই। যে জায়গায় আমার সর্বনিম্ন 30 মণ ধান হবে সে জায়গায় 20 মণ হবে না, এরকম পরিস্থিতি এখন। ডিলারের কাছে গেলি কয় যে ফসফেট নেই, টিএসপি নেই, এটা নাও ওইটা নাও,
নিয়ে হয়তো দেখা আছে যে বুইতি দিলাম, দেওয়ার পরে হয়তো গাছে পাতায় ধান হলো কিন্তু ফলন নেই। আঞ্চলিক কৃষি অফিসের তথ্য মতে চলতি মাসে যশোর অঞ্চলে প্রায় ৫,০০০ টন টিএসপির বরাদ্দের বিপরীতে মজুত আছে ১,০০০ টন, ডিএমপি প্রায় ১০,০০০ টনের বিপরীতে মজুত আছে প্রায় ২,০০০ টন, এমওপি প্রায় ৮,০০০ টনের বিপরীতে মজুত আছে প্রায় ৪,০০০ টন, ইউরিয়া প্রায় ২৬,০০০ টনের বিপরীতে মজুত আছে প্রায় ১৫,০০০ টন। তবে এই তথ্য শুধু কাগজ কলমে লিপিবদ্ধ রয়েছে, মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন বাস্তবতা। ডিলাররা বলছেন বরাদ্দকৃত সার স্থানীয় কৃষকদের চাহিদার তুলনায় খুবই কম, আর আঞ্চলিক কৃষি অফিসের দাবি সারের পর্যাপ্ত মজুত আছে। কৃত্রিম সংকট তৈরি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমন মৌসুমের শুরু থেকেই টিএসপি সারের চরম ঘাটতি। সরকারিভাবে আমরা যে বরাদ্দ পাচ্ছি সেটা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। টিএসপির চাহিদা একটু বেশি ছিল, সে তার এগেনস্টে আমরা কম পাইছি, কম দেওয়া হয়েছে চাষিদেরকে। সারের যে বরাদ্দটা ছিল টিএসপির, সেই সারটার 50% 60% সার আমরা বিসিএসসি থেকে পেয়েছিলাম, বাট এই মুহূর্তে সব সারই পেয়ে গেছি। ডিলারের ঘরে তো সার আছে, কেউ যদি সংকটের কথা বলে থাকে এটা একটা প্যানিক সৃষ্টি করার মতো। এটা আমরা যদি এরকম কোনো বা অভিযোগ পাই আইনের আওতায় আনার চেষ্টা করি। সরকার নির্ধারিত দর অনুযায়ী ইউরিয়া ও টিএসপি সার কৃষক পর্যায়ে কেজি প্রতি ২৭ টাকা, এমওপি ২০ টাকা ও ডিএমপি সার কেজি প্রতি ২১ টাকা বিক্রি হওয়ার কথা। কিন্তু ডিলারদের কাছে এই দামে সার না পাওয়ায় খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। চলতি মৌসুমে যশোর অঞ্চলের ঝিনাইদহ, মাগুরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ৪,৫০,০০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এখন যশোর। মানিকগঞ্জের সিংগাইরে পলিশেড হাউসে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন করে সাফল্যের মুখ দেখছেন এক তরুণ। করোনাকালে ইউটিউব দেখে পলিশেড হাউসে চারা উৎপাদন শেখেন তিনি। বর্তমানে ১ বিঘা জমির ৩টি শেডে উৎপাদন করছেন প্রায় ১১ লাখ চারা। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। আসাদজামানের প্রতিবেদন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পানিশাইল গ্রামের বিকাশ চন্দ্র সরকার করোনার সময়ে ইউটিউবে দেখে শেখেন পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদনের কৌশল। পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে উৎপাদন করেন প্রায় ১০,০০০ সবজি চারা। সারা বছরই চারা উৎপাদনের কাজ চললেও শীত মৌসুমে চাহিদা থাকে সবচেয়ে বেশি। বর্তমানে ১ বিঘা জমিতে ৩টি শেডে ব্রোকলি, ফুলকপি, টমেটো সহ বিভিন্ন জাতের প্রায় ১১ লাখ সবজির চারা উৎপাদন করেছেন বিকাশ চন্দ্র সরকার। চারাগুলো ২৫ থেকে ৩০ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয় বলেও জানান এই উদ্যোক্তা। ৩টা শেড আছে, এইখানে একটা সিজনে ১০ থেকে ১২ লাখ চারা উৎপাদন করা হয়। এখানে ১০ জন লোক কাজ করে। তো এখান থেকে বৎসরিক আমার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মতো প্রফিট থাকে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিকাশের সঙ্গে কাজ করছেন আরও ৮ থেকে ১০ জন শ্রমিক। মানসম্মত চারা উৎপাদনের কারণে মানিকগঞ্জ ছাড়াও সাভার, দোহার, কেরানীগঞ্জ সহ আশপাশের জেলার কৃষকরাও চারা নিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তার কাছ থেকে। সাভার মেটকে থেকে আছি, ইনদিন ৩০,০০০ চারা নেব, এখানে কাছে হয় সেই জন্য নিবেন দিকে। গতবার ৬০-৭০ হাজার চারা নিয়েছি, এবার ১ লাখের মতন চারা নেব। এখান থেকে চারা নিলে চারার গুণগত মান ভালো থাকে এবং আমার চারা পরিবহন খরচও কম লাগে। এখানে ব্রোকলি, টমেটো অনেক ধরনের চারা উৎপাদন করি, আমার আশেপাশের এলাকার লোকে এখান থেকে নেয়। পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদনে খরচ ও ঝুঁকি তুলনামূলক কম। তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উন্মুক্ত মাঠে যদি করা হতো তাহলে ঝড় বৃষ্টি এইগুলোতে চারা আক্রান্ত হতো এবং বিভিন্ন রোগ পোকামাকড় আক্রান্ত হতো, কিন্তু এই ক্ষেত্রে এখানে এটা আক্রমণ হচ্ছে না। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে মশলা উন্নয়ন প্রকল্প থেকে তাকে একটা শেড তৈরি করে দিয়েছে যাতে সে উৎসাহিত হয়ে আরও চারা উৎপাদন করতে পারে। শীত মৌসুমে পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন করে অন্তত ৬ লাখ টাকা আয়ের আশা বিকাশের। আসাদজামান, এখন মানিকগঞ্জ। গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আজ জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলি কারাগারে আটক ২৫০ ফিলিস্তিনি বন্দীকে রেহাই দেবে তেল আবিব। মুক্তি দেওয়া হবে গাজা থেকে আটক অন্তত ২,০০০ ফিলিস্তিনিকেও।
বন্দি ও জিম্মি বিনিময় ছাড়াও আজ ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ২৭টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তার সভাপতিত্বে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে পর্যটন শহর শার্ম আল শেখে। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। এছাড়া মিশরে এই সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু পর্যটন নয়, দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর শান্তি আলোচনা হয়েছে মিশরের শার্ম আল শেখ শহরে। এ কারণে বিশ্বের বিবাদমান ইস্যুগুলোর সমাধানের লক্ষ্যে বিশ্ব নেতারা তাকিয়ে থাকেন এই শহরটির দিকে। সবশেষ হামাস ও ইসরায়েলের মধ্যকার গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে লোহিত সাগর তীরবর্তী শহরটিতে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ইতিহাসের পাতায় লেখা থাকবে মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় শহর শার্ম এল শেখের নাম। আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলোর শান্তির বার্তা উপেক্ষা করে টানা ২ বছর গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালানোর পর গেল সপ্তাহে শহরটিতে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী হামাসের সঙ্গে আলোচনায় বসে ইসরায়েল। কয়েকদিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে সম্মত হয় দুই পক্ষ। কেবল গাজা সংঘাত নয়, কয়েক দশক ধরে আরব বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামিট, অর্থনৈতিক ফোরাম ও জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহরটিতে। এ কারণে এটি শান্তির শহর হিসেবেও পরিচিত। বিশ্ব নেতারা টেকসই শান্তির প্রত্যাশায় তাকিয়ে থাকে শহরটির দিকে। ১৯৯৯ সালে গাজায় ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চুক্তি হয় এখানে। এছাড়াও দ্বিতীয় ফিলিস্তিন ইন্তিফাদার পর এটি বন্ধে ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর শার্ম এল শেখে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু সহিংসতার কারণে তা ভেস্তে যায়। এছাড়া ২০০৫-এর আগস্টে আরব বিশ্বের বিভিন্ন ইস্যু, বিশেষ করে আরব ইসরায়েল সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজকও ছিল শহরটি। ২০০৭ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহ বিশ্বের প্রায় ৫০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরাকের পুনর্গঠন নিয়ে একটি সম্মেলনেও এখানে অংশ নেয়। বেশ কয়েকটি অর্থনৈতিক ফোরামের সাক্ষীও লোহিত সাগরের তীরবর্তী এই শহরটি। ২০০৭ ও ২০০৮ সালে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ফোরাম শার্ম এল শেখে অনুষ্ঠিত হয়। ২০১১ সালে মিশরে বিক্ষোভের সময় তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক শহরটিতে যান এবং সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া ২০২২ সালের নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP27-এর আয়োজক ছিল এই শহর। পর্যটনের কারণে বিশেষ সুখ্যাতি রয়েছে শহরটির। বিরল জলজ উদ্ভিদ ও মাছের কারণে সারা বছর ধরে বিশ্বের নানা প্রান্তের মানুষ পাড়ি জমান শহরটিতে। স্কুবা ডাইভিংয়ের জন্য বিশেষ খ্যাতি রয়েছে শহরটির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। চলছে নোবেল পুরস্কার ঘোষণা। এবছর নোবেল পুরস্কার পাওয়ার খবর আচমকাই পৌঁছায় বেশ কয়েকজন বিজয়ীর কাছে। কেউ ভোরের আলো ফোটার আগে খবরটি পান দরজায় কড়া নাড়ার মাধ্যমে, কেউ আবার ফোন কলের মাধ্যমে জানতে পারেন নোবেল জয়ের খবর। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। এ যেন সিনেমার দৃশ্য। রীতিমতো নাটকীয়তার মধ্য দিয়ে নোবেল জেতার খবর পেয়েছেন বিজয়ীরা। কারো দরজায় ভোরে কড়া নেড়ে জানানো হয়েছে, কেউ বা পাহাড়ে ঘুরতে গিয়ে পেয়েছেন শতাব্দীর সবচেয়ে বড় সুখবর। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা যুক্তরাষ্ট্রের সিয়াটেলের এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার লিন্ডসি ওয়াসন। দরজায় কড়া নাড়তেই এবছর চিকিৎসায় নোবেলজয়ী বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কোর কুকুর জেলদা ঘেউ ঘেউ করে ওঠে। জেগে ওঠেন তার স্বামী রস কোলকৌন। নোবেল পাওয়ার খবরে ঘুম জড়ানো চোখে ব্রাঙ্কো বলেন, মজা করো না। কিন্তু সেটাই ছিল বাস্তব। আরও দুই বিজ্ঞানীর সাথে যৌথভাবে নোবেল জিতেছেন তিনি। MIT, Cambridge, USA. নোবেলজয়ী আরেক চিকিৎসা বিজ্ঞানী ফ্রেড রামস্টেল তখন ব্যাকপ্যাকিং ট্রিপে ইয়েলস্টোন ন্যাশনাল পার্কে। ফোন ছিল এরোপ্লেন মুডে। হঠাৎ তার স্ত্রী চিৎকার করে বলে ওঠেন রামস্টেল নোবেল জিতেছেন। স্ত্রীর কথা বিশ্বাসই করতে পারেননি ফ্রেড রামস্টেল। 4-6 in the morning, and she had heard from you a couple hours earlier, but she wanted to make sure I got enough sleep today, which actually she understands me that's important.
2 দশকের পুরনো গবেষণায় তারা খুঁজে পেয়েছেন দেহের প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পেরিফেরাল ইমিউন টলারেন্স, যা টাইপ 1 ডায়াবেটিস ও লুপাসের মতো অটো ইমিউন রোগ নির্ণয়ের ক্ষেত্রে বড় অগ্রগতি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঘুমাচ্ছিলেন পদার্থবিজ্ঞানী জন মার্টিনিস। সূর্য ওঠার আগেই সাংবাদিকরা হাজির। তার স্ত্রী জিন হাসতে হাসতে বলেন, নোবেল বিজয়ীর নাম জানার জন্য তারা আগে সারা রাত জেগে থাকতেন। সাংবাদিকদের কথায় তিনিই তার স্বামীকে জাগিয়ে তোলেন। নোবেলের ওয়েবসাইটে লগ ইন করে নিজের ছবি দেখতে পান জন মার্টিনিস। অন্য 2 বিজ্ঞানীর সাথে কোয়ান্টাম টানেলিং নিয়ে গবেষণায় তাকে এনে দিয়েছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সম্মান। Airplane mode because I was on vacation, and my wife's phone blew up when we drove through some little town, and I had pulled over to let the dogs go for a walk and hanging out, and my wife started screaming, oh my god, and I said, what? And she said, you won the Nobel Prize. And I said, no, I didn't. And she said, yes, you did. I have 200 text messages that says you won the Nobel Prize. I'm like, রসায়নে নোবেল বিজয়ী জাপানের সুসুমু কিতাগাওয়া প্রথমে ভেবেছিলেন ভোরবেলার ফোন কলটি হয়তো কোনো বিজ্ঞাপন বিক্রেতার, কিন্তু অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি বার্তা, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এভাবেই নোবেল পুরস্কার জয়ের খবর আচমকা এসেছে অনেকের জীবনে। নোবেল জয় শুধু একাডেমিক নয়, বরং জীবনের এক অবিশ্বাস্য সফলতার গল্প। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। আরও জানাচ্ছেন রেজাউল করিম। পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের শুভ সূচনা করলেও পরের 2 ম্যাচে বেহাল দশা বাংলাদেশের। বোলিংয়ে গড়পড়তায় ভালো করলেও ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতিরা যেন ছন্নছাড়া। ইংল্যান্ডের সাথে সুবাহানা মুস্তারি ও রাবেয়াদের কল্যাণে সম্মানজনক রান করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 100 রানের হার ক্ষত সৃষ্টি করেছে ভক্তদের মনে। সেই ক্ষতে প্রলেপ দিতে এবার বিশ্বকাপে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে প্রোটিয়া নারীদের সাথে পরীক্ষাটা যে বড্ড কঠিন হবে সেটি তারা জানান দিয়েছেন শেষ 2 ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে হারিয়ে। ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে হলে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। সেক্ষেত্রে টপ অর্ডারদের ভালো করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচে 50-র দেখা পেলেও পরের 2 ম্যাচে মোটা দাগে ব্যর্থ ওপেনার রাবিয়া হায়দার। যদিও পারফরম্যান্স বিচারে এই ম্যাচেও একাদশে থাকবেন তিনি। প্রথম ম্যাচে 3 নম্বরে ব্যাট করা শারমিন আক্তার শেষ 2 ম্যাচে প্রমোশন পেয়ে ওপেন করলেও হয়েছেন ব্যর্থ। তাই এই ম্যাচে ওপেনিংয়ে ফিরতে পারেন বাদ পড়া ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে রান নেই। ঘুরে দাঁড়াতে হলে পারফর্ম করে আগে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে। 2 ম্যাচে ভালো রান পাওয়া সুবহানা মুস্তারির কাজ হবে লম্বা সময় ব্যাটিং করে দলকে সহায়তা করা। বোলিংয়ের পাশাপাশি রান পাওয়ায় রাবেয়া খানেরও দায়িত্ব থাকবে শেষ দিকে দলকে টেনে তোলা। বোলিংয়ে বাংলাদেশের ভরসার নাম হতে পারেন মারুফা আক্তার। ইনসুইং কাজে লাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোটকে দিয়ে অল্প রানে বেঁধে রাখতে ভালো ভূমিকা রাখতে পারেন এই পেসার। সাথে লেগ স্পিনার ফাহিমা খাতুন, স্বর্ণাদেরও নিতে হবে দায়িত্ব। বিশ্বকাপে বাংলাদেশের 2টো জয়ই পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হারিয়ে সংখ্যাটা 3-এ নিতে পারবেন কিনা জ্যোতিরা, সেটি এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম, এখন। এনসিএল থেকে ভালো টি-20 ক্রিকেটার বের হয়ে আসবে বলে মনে করেন বিসিবির নবনির্বাচিত সহসভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি যারা টেস্ট ক্রিকেট খেলে থাকেন এই প্ল্যাটফর্মটি হতে পারে তাদের জন্য প্রমাণের বড় জায়গা বলে জানিয়েছেন তিনি। সাথে এবারের বিপিএল ভালোভাবে আয়োজন নিয়ে আশাবাদী ফারুক। রেজাউল করিমের প্রতিবেদন। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় লিগে টি-20 ফরম্যাট চালু করেছিলেন ফারুক আহমেদ। মাঝখানে সভাপতির পদ হারালেও নির্বাচন করে আবারও সহ সভাপতি হিসেবে বিসিবিতে এসেছেন সাবেক এই অধিনায়ক। নিজের হাতে শুরু করা এনসিএল এর সংক্ষিপ্ত এই সংস্করণটি ক্রিকেটারদের জন্য আশীর্বাদ বলে মনে করেন তিনি। বিপিএল এর আগে আসরটি হওয়ায় পারফর্ম করে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটতে পারবে বলে মনে করেন ফারুক। অল বাংলাদেশি টুর্নামেন্ট, এখানে কোনো ফরেন প্লেয়ার নাই। সো ইয়াংস্টারদের একটা শোকেসের জায়গা আছে এখানে। সো সেখান থেকে তারা যদি ভালো করতে পারে হয়তো বা নজর কাটতে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। 2 নাম্বার হলে কি আপনি জানেন আমাদের অনেক প্লেয়ার আছে যাতে খালি আমরা ট্যাগ দেই লঙ্গার ভার্সন,
মমিনুল আছে, সাদমান। সো এদের জন্য কিন্তু এরা ভালো খেলেছে, দেখেছি আমি একটা দুইটা ইনিংস খুব ভালো খেলেছে। সো সব মিলিয়েই যেটা প্রিপারেটরি যেটা বলি আমরা, এই টুর্নামেন্টের উদ্দেশ্য এটা। গতবার বিপিএল আয়োজন ছিল বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও টিকিট বিক্রি থেকে শুরু করে লভ্যাংশ সব জায়গাতেই সফল ছিল বিসিবি। এবারও বিপিএল ঠিক সময়ে আয়োজন করা যাবে বলে মনে করেন ফারুক আহমেদ। লাস্ট ইয়ারের বিপিএল যেই সময়টায় অনুষ্ঠান করেছি, অ্যান্ড বলতে গেলে একাই করতে হয়েছে অনেক কাজ। সো আমি এখনও আই থিঙ্ক দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য নেগেটিভিটি, আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, বাট লট অফ পজিটিভ ছিল লাস্ট বিপিএলে। একটা দুটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া আপনি উইকেট দেখেন, রানের সংখ্যা দেখেন। অন্য দেশের ফ্র্যাঞ্চাইজ লিগের সাথে শিডিউল মিলে গেলে বিদেশি তারকা ক্রিকেটারদের টানতে সমস্যায় পড়বে বিপিএল এর দলগুলো। তাই এই বিষয়টি মাথায় রেখে এবারের বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে আয়োজক কমিটি। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি IL T20 যেটা দুবাইতে হয়, ওটার সাথে যদি ক্ল্যাশ করে তাহলে ডিফিকাল্ট, বিকজ আপনি জানেন 9টা করে ফরেন প্লেয়ার খেলে। তো ওইটা যদি আমরা ক্ল্যাশ না করি তাহলে তো ফরেন প্লেয়ার পাওয়ার অ্যাভেবিলিটি বেশি হবে। সো এটা একটা ধর্তব্য আছে ক্রিকেট বোর্ডের। এনসিএল এর ফাইনাল দেখতে গিয়ে জাতীয় দল নিয়েও কথা বলেছেন ফারুক আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে T20-তে 3-0 সিরিজ জিতলেও ওয়ানডেতে 2 ম্যাচ হেরে আগে ভাগেই সিরিজ খুঁয়েছে টাইগাররা, যে কারণে একটু হলেও হতাশ তিনি। বাংলাদেশকে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই বিসিবি কর্তা। মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব, কাকে। রেজাউল করিম, এখন। এই জিনিসটা আমরা আসলে শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো আরো একবার। প্রেস ক্লাবে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধায় শহীদ মিনারে রাতভর অবস্থান। আজ থেকে সারা দেশে কর্মবিরতি। নির্বাচনে পরিবার থেকে 2 আসনে মনোনয়ন চান বিএনপির প্রভাবশালীরা, যোগ্যতা প্রমাণে মরিয়া নতুনরা। জনপ্রতিনিধি না থাকায় ভেঙে পড়েছে রাজশাহী সিটির কার্যক্রম। ময়লার স্তূপ আর যানজটে নাকাল নগরবাসী। এবং পটুয়াখালীতে অতিবৃষ্টি ও তাপপ্রবাহে নষ্ট হচ্ছে কৃষকের ফসল, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।